চেয়ারের পেছনে কোনো রহস্যের চিহ্ন ছিল। সত্যিটা লুকানো ছিল অনেক বছর ধরে সেই শুনশান থিয়েটারে। একটা আত্মা ঘুরে বেড়াতো তার নিজের সফরে। যে করেছিল অন্যায় সেই ভয় আটকে গেল, নিজেরই শাস্তি হয়ে অন্যায় তাকে গ্রাস করে নিল। দিশা নিজের অফিসে বসেছিল আর নিজের ফোন দেখছিল। তখনই ওর ফোন মালিনী সেখানে এলো। ওর হাতে একটা নিউজ পেপার ছিল। দিশা ওকে দেখল আর হালকা হেসে ওকে স্বাগত জানালো। আরে তুই? হ্যাঁ হ্যাঁ আমি। কেমন আছিস? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর বল, কেমন যাচ্ছে তোর PS1? কি বলবো ইয়ার, কোনো কেসই নেই। জানি না কতদিন এরম চলবে। আর যদি আরো 1 মাস এরম চলে, আমাকে হয়তো এসব বন্ধ করে আমাকে আবার নিজের সফটওয়্যার প্রফেশন চালু করতে হবে, যেটা আমি করতে চাই না। এরম যদি না করতে হয়, তার জন্য একটা সলিড প্ল্যান আছে আমার কাছে। তাই সত্যি? সেটা কি? মালিনী নিউজপেপার ওর টেবিলে রাখলো। দিশা নিউজপেপারের হেডলাইন মন দিয়ে দেখল। হেডলাইনে লেখা ছিল, সিনেমা কাট থিয়েটারে আরও একটা রহস্যময় মৃত্যু। তুই কি এ ব্যাপারে কিছু শুনেছিস? হয়তো এটা তো 4 দিন আগেকার নিউজ, তাই না? হ্যাঁ, গত 3 মাস ধরে সিনেমা কাট থিয়েটারে এটা হওয়া 6ষ্ঠ মৃত্যু। আমার একজন রিলেটিভ সেখানেই কাজ করে, ওই আমাকে এই ব্যাপারে বলেছে। সত্যি? কিন্তু এই খবর তো প্রথমবারই তো বাইরে এসছে, তাই না? হ্যাঁ, এর আগে যতগুলো মৃত্যু হয়েছে থিয়েটারের লোকেরা তাকে টাকা দিয়ে ওদের পরিবারকে চুপ করিয়ে দিয়েছে, আর কোনো কেসই হয়নি। ইন্টারেস্টিং। আমার রিলেটিভ বলেছিল যে থিয়েটার স্ক্রিনে 3-তে কোনো শয়তানি আত্মা আছে। এই ব্যাপারে কাউকে কোথাও বলতে মানা করা আছে। এরকম করা কি সত্যি সম্ভব? এত বড় কথা লুকানো? তুই জানিস এই থিয়েটারের মালিককে? কে? এক্স গ্যাংস্টার টার্নড MLA চন্দ্রপ্রকাশ মিশ্রা। হয়তো ওর রিলেটেডই কিছু। দিশা মালিনীর দিকে তাকালো আর সহমতির সাথে মাথা নাড়ালো। দুজনের নজর আবার নিউজপেপারের হেডলাইনে চলে গেল। কিছুদিন পর আগ্রার প্ল্যাটফর্মে একটা ট্রেন এলো। ট্রেন থেকে নামলো দিশা। ওই থিয়েটারের পরের ইনভেস্টিগেশন করার জন্য এখানে এসেছে। ওর হাতে একটা ডাফল ব্যাগ আছে। ওই দিনই সন্ধেবেলায় দিশা একটা অটোরিকশায় থিয়েটারের গেটে নামলো। ও ঘুরে অটোওয়ালাকে ভাড়া জিজ্ঞেস করলো। কত হয়েছে দাদা? 250 টাকা। দিশা নিজের হ্যান্ডব্যাগ খুলল আর ভাড়া দেওয়ার জন্য টাকা খুঁজতে লাগলো। এমনিতে এখানে কেন এসছেন? বলে যে এখানে ভূত আছে, শুধু সেই ব্যাপারেই জানতে এখানে এসেছি। কিছু এমন জিনিস হয় যেগুলো জানা না গেলেই খুব ভালো হয়, বুঝলেন? হ্যাঁ, এর কি মানে? অটোওয়ালা থিয়েটারের দিকে তাকালো আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। দিশা কিছুক্ষণ ধরে সেখানেই দাঁড়িয়ে থাকলো। বুঝতে পারল না যে ব্যাপারটা কি হলো। তারপর ও সেটাকে নজরআন্দাজ করে গেটের ভেতরে চলে গেল। থিয়েটারের অফিসে দিশা চন্দ্রপ্রকাশের সামনে বসেছিল। ও ওনাকে বোঝানোর চেষ্টা করছিল যে থিয়েটারের ইনভেস্টিগেশন করা উচিত, যাতে এখানে ছড়িয়ে থাকা ভূতের গল্প সলভ করা যায়। আমি এটা করতে পারবো, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন। দেখুন, আমি বিনা কারণে কোনো পাবলিসিটি চাই না। আপনি এটা নিজের প্রোফাইলের জন্য ব্যবহার করবেন, এটা আমি একদম চাই না। ঠিক আছে, যদি এরকমটা হয় তাহলে আমি আপনাকে একটা অফার দিচ্ছি। আমাকে এখানে ইনভেস্টিগেশন করতে দিন। যদি আমি এখানে কিচ্ছু পাই তাহলে আমি সেটা ইউজ করব, কিন্তু সেরকম যদি কিছু না হয় তাহলে আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। চন্দ্রপ্রকাশ কিছুক্ষণ ভাবল আর তারপর সহমতির সাথে মাথা নাড়ালো। শুধু 1 রাত, আর তারপরে আপনি এখান থেকে চলে যাবেন। দিশাও সহমতির সাথে মাথা নাড়ালো। রাত দিশার দেখা রতনের সাথে হলো, যিনি কিনা বৃদ্ধা আর থিয়েটারের দেখভাল করেন। উনি একটু ল্যাংড়ে চলাফেরা করেন আর ওনার চোখ এক জায়গায় স্থির থাকে না। ওনার হাতে লোহার চাবির ভরা গুচ্ছা আছে, যেটা ওনার প্রত্যেক পদক্ষেপেই আওয়াজ করে। উনি দিশাকে ভয় আর দয়া নজরে দেখলেন।
যেন উনি ওকে চাবি নয় কোনো শাস্তি দিচ্ছেন। সাহেব বলেছে যে আপনার স্ক্রিন 3 এর পারমিশন রয়েছে, কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে এখনো সময় আছে। আপনি ফিরে চলে যান। এখানে দেওয়ালেরও কিন্তু কান আছে, আর পর্দার পিছনেও চোখ আছে। থ্যাঙ্কস রতনবাবু, আমি এখানে ভয় পেতে নই, কাজ করতে এসেছি। আপনি কি আমাকে স্ক্রিন 3 এর দরজাটা দেখিয়ে দিতে পারবেন? কিন্তু রাস্তা তো ছোট, আসুন আমার পেছন পিছন। ওরা দুজন হালকা অন্ধকারে করিডোরে দিয়ে চলছিল। দেয়ালে লাগানো পুরনো ফিল্মের পোস্টার এমন দেখাচ্ছিল যেন মনে হচ্ছে যেন ওদের চলতে ওরা দেখছে। রতন ভারী একটা দরজার সামনে দাঁড়ালো, যেখানে সুন্দরভাবে লেখা আছে স্ক্রিন 3। ওরা দরজা খুলল, আর দরজা খোলার আওয়াজ যেন পুরো অন্ধকারে শোনা গেল। উনি দিশাকে একটা টর্চ দিলেন আর তাড়াতাড়ি পিছনে হটে গেলেন। দিশা হলের ভেতরে পৌঁছালো। ওখানে খুব ঠান্ডা ছিল, লবির থেকেও বেশি। ওর শ্বাস থেকে হালকা আওয়াজ শোনা যাচ্ছিল। হল অনেক বড়, সিটের লম্বা লাইন ওপর অবধি যাচ্ছিল। ও টর্চ চালিয়ে মাঝখানের রাস্তা দিয়ে আগে এগোচ্ছিল। ওর পায়ের আওয়াজ কার্পেটে শোনা যাচ্ছিল। ও রুম নম্বর ডি অবধি পৌঁছালো, আর ওর আলো সিট D23 ওপরে আটকে গেল। সিটকে সাধারণ দেখাচ্ছিল, কিন্তু ওর আশেপাশে অদ্ভুত নিস্তব্ধতা ছিল। ওর হেডলাইনের কথা মনে পড়ল। ও নিজের ডাফেল ব্যাগ খুলল আর নিজের জিনিসপত্র বার করতে লাগলো। ও কোনো পুজোর জিনিস বার করছিল না, বরঞ্চ একটা থার্মাল ক্যামেরা আর ল্যাপটপ বার করলো। ও সিট D23 মধ্যে সেন্সর লাগালো আর পাশের সিটে একটা রেকর্ডার রেখে দিল। যদি এখানে কিছু থাকে, তার কোনো না কোনো এনার্জি সিগন্যাল ঠিকই পাবো। শয়তানি আত্মা হোক বা কোনো গুজব, ডেটা কখনো মিথ্যে বলে না। যেই দিশা টাইপ করতে লাগলো, ল্যাপটপের কিসের আওয়াজ একসঙ্গে চলতে লাগলো। হঠাৎ ওর স্ক্রিনের তাপমান 18 ডিগ্রি থেকে সোজা 4 ডিগ্রিতে চলে এলো। সেই সময় মাটিতে একটা আস্তে ভারী আওয়াজ শোনা গেল। হলের সামনে স্ক্রিন, যেটা এখনো অব্দি খালি ছিল, সেটা হঠাৎ করে চমকাতে লাগলো। ওটার মধ্যে কোনো তীব্র আলো নয়, বরঞ্চ হালকা সবুজ একটা চমক দেখা গেল। দিশা নিজের মনোযোগ ল্যাপটপ থেকে উপরের দিকে তাকালো। থার্মালের ওপরে স্ক্রিনের সামনে একটা বড় আকৃতি দেখা দিল, কিন্তু চোখ দিয়ে সেখানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। ও টর্চ দিয়ে স্ক্রিনের ওপরে মারল। তখনই সেই ছায়া গায়েব হয়ে গেল, কিন্তু তার জায়গায় একটা আওয়াজ শোনা গেল, পপকর্ন খাওয়ার আওয়াজ। এই আওয়াজটা D23 থেকে আসছিল। দিশা আস্তে আস্তে টর্চ সেই সিটের দিকে রাখল। সিট খালি ছিল, কিন্তু তার কাপড় মনে হচ্ছে চেপা ছিল, যেন ওখানে কেউ বসে আছে। ওখানে কে? যেই আছো ওখানে সামনে এসো। পপকর্ন চেবানোর আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। সেই সময় হলে একটা ঠান্ডা হাওয়া চলতে লাগলো, কিন্তু কোনো দিকেই কোনো দরজা বা জানলা খোলা ছিল না। হঠাৎ পাশে সিটে রাখা রেকর্ডার নিজে থেকেই চলতে লাগলো, কিন্তু সেখান থেকে সেই আওয়াজ এলো না যেটা দিশা রেকর্ড করেছিল। দিশা তৎক্ষণাৎ রেকর্ডার উঠালো আর মন দিয়ে শুনল। ও বুঝতে পারল যে সেখানে কারোর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু পরিষ্কার বুঝতে পারল না যে সে কি বলতে চাইছে। পিছনে কোথাও প্রজেক্টর চালানোর আওয়াজও শোনা গেল। দিশা বুঝে গেল যে সম্পর্ক প্রজেক্টর রুম থেকে। ও তৎক্ষণাৎ উঠে গেল আর জোরে জোরে প্রজেক্টর রুমের দিকে দৌড়ে গেল। দিশা প্রজেক্টর রুমে পৌঁছে গেল। ঘর ছোট ছিল, কিন্তু তার মধ্যে জ্বলে যাওয়া কোনো জিনিসের গন্ধ পাওয়া যাচ্ছিল। মাঝখানে একটা প্রজেক্টর রাখা ছিল। অবাক হওয়ার ব্যাপার, প্রজেক্টর নিজে থেকেই চলছিল। ওর পেছনে কেউই ছিল না, তাও তার রিল নিজে থেকেই ঘুরে যাচ্ছিল। ও আস্তে আস্তে মেশিনের কাছে এসে পৌঁছালো। ওর হৃদয় জোরে জোরে কাঁপতে লাগছিল। ও নিচে হলের দিকে দেখার জন্য ছোট একটা কাচের জানলা দিয়ে ঝুঁকি দিল। ওপর থেকে দেখাতে ও সিট D23-তে কাউকে বসে থাকতে দেখল। সেটা একটা লোক ছিল, যে পুরনো আর
কেটে যাওয়া প্রজেক্টর চালানোর একটা জামা পরেছিল। ওই লোকটি ওর দিকেই তাকিয়েছিল। তুমি কে? কি চাও? ওই চোখ কোনো উত্তর দিল না। তার পরিবর্তে প্রজেক্টরের লেন্স থেকে জোরে আলো বেরোতে লাগলো। দিশা নিজের চোখটা হাত দিয়ে ঢেকে নিল। কিছুক্ষণ পর দিশা প্রজেক্টর রুমে জ্ঞানে ফিরল। ও এদিক ওদিক দেখল যে ওখানে কেউ আছে কি নেই। ও তাড়াতাড়ি উঠল আর নিচে হলেতে দেখার জন্য ঝুঁকি দিল, কিন্তু এখন ওখানে কেউই ছিল না। ও বুঝতে পারল এটা ওর চিন্তা ভাবনার থেকেও অনেক বেশি বিপজ্জনক। তারপর ও ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দিশা আবার সেই জায়গায় এসে পৌঁছালো যেখানে ও নিজের জিনিসপত্র রেখেছিল। ও তাড়াতাড়ি নিজের ব্যাগ প্যাক করতে লাগলো আর সব উপকরণ বন্ধ করলো। যেই ও যাওয়ার জন্য দাঁড়ালো, সামনে স্ক্রিন নিজে থেকেই চলতে লাগলো। তার উপরে একটা ফুটেজ দেখা দিল, যেন কোনো সিসিটিভির রেকর্ডিং, যার উপর তারিখ লেখা ছিল 21শে মার্চ 2011। স্ক্রিনে থিয়েটারের প্রজেক্টর রুমে দেখা যাচ্ছিল। ওখানে জোয়ান চন্দ্রপ্রকাশ মিশ্রা দাঁড়িয়েছিল, রোগা আর ভয়ঙ্কর। ও একজন যুবক আমানের সাথে তর্ক বিতর্ক করছিল, যে কিনা ওখানে প্রজেক্টর চালাতো। তুই আমার এতবার বারণ করা সত্ত্বেও আমার মেয়ের পিছু নেওয়া শেষ করিসনি না? এখন এই ভুলের শাস্তি তোকে আমি দেব। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি আশিকাকে খুব ভালোবাসি। আমি ওকে সবসময় খুশি রাখবো। প্রেম আর ভালোবাসা তোর মাথায় চড়ে গেছে, এবার তোর মাথা থেকে বের করতে হবে। কি মানেটা কি? চন্দ্রপ্রকাশ ওকে গলার দিক থেকে ধরল আর প্রজেক্টর চালু করে দিল। এটা কি করছেন আপনি? চন্দ্রপ্রকাশ ধীরে ধীরে রাহুলের মাথা প্রজেক্টরের ঘোড়া চাকার দিকে নিয়ে গেল। নেতাজি না, না! আর সেই সাথেই চন্দ্রপ্রকাশের মাথা সেই ঘোড়ার চাকার মধ্যে জোরে ধাক্কা দিয়ে দিল, যাতে ওর মাথা তৎক্ষণাৎ ছিটকে গেল। রক্তের ছিটেতে পুরো প্রজেকশন রুমের দেয়ালে আর চন্দ্রপ্রকাশের চেহারার উপরে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর চন্দ্রপ্রকাশ সিট D23 ওপরে বসেছিল। তখনই রমন সেখানে এলো। চন্দ্রপ্রকাশ রমনের শরীরটাকে একটা বস্তায় ভরে নিল আর আমান সেটা বাইরে নিয়ে যাচ্ছিল। এরপরে স্ক্রিন বন্ধ হয়ে গেল। সত্যিটা জেনে দিশা খুবই হতভম্ব হয়ে গেল। ও সেখানেই বসে গেল, যেন সবকিছু ও বুঝে গেছিল। এটা শুধু কোনো ভূতের গল্প ছিল না, বরঞ্চ একটা হত্যা ছিল যেটা লুকানো হয়েছিল। অমনের আত্মা সেই সত্যটা দেখাতে চাইছিল। হঠাৎ দরজা জোরে খুলল। দিশা ঘাবড়ে গিয়ে পেছনে ঘুরল। ওখানে চন্দ্রপ্রকাশ দাঁড়িয়েছিল। ওর হাতে একটা সাইলেন্সারের রিভলভার ছিল, যেটা সোজা দিশার দিকে তাক করা ছিল। আমি বলেছিলাম না দিশা, তুমি নিজের সুরক্ষার জন্য এটা ব্যবহার করবে, কিন্তু তুমি সেইটা দেখে নিয়েছো যেটা তোমার দেখা উচিত হয়নি। এখন তুমি আমার এই সিনেমার অংশ হয়ে যাবে। আপনি আপনি আমাকে মেরে দিয়েছিলেন? হ্যাঁ, মেরে ফেলেছি, আর এবারের পালা তোমার। এরপরে আগের কার্যকর্ম উপরে গিয়ে করবে। চন্দ্রপ্রকাশ আগে এগোতে লাগলো। ওর আঙুল ট্রিগার টিপছিলই। দিশা পেছনে সরতে সরতে ওর দিকে তাকাচ্ছিল। যদি আমি মরি, তাহলে পুরো ডেটা ক্লাউডে চলে যাবে আর আপনার সব দুষ্কর্ম লাইভ স্ট্রিম হবে। এখানে কোনো নেটওয়ার্ক নেই রে মেয়ে, তুই একদম হারিয়ে গেছিস ভেতরে। তোমার কোনো সাহায্য এখানে কাজে আসবে না। সেই চন্দ্রপ্রকাশ বন্দুক চোখের সামনে ওঠালো। হঠাৎ পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। সব আলো বন্ধ হয়ে গেল। থিয়েটারের স্পিকারে এক অদ্ভুত আর তীব্র আওয়াজ শোনা গেল। কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। চন্দ্রপ্রকাশ ঘাবড়ে গিয়ে 3টে গুলি চালিয়ে দিল। তারপর তাড়াতাড়ি নিজের ফোন বার করে চারপাশে দেখতে লাগলো, কিন্তু ও কিচ্ছু দেখতে পেল না। এর মধ্যেই ওর মনে হলো যে ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ও তৎক্ষণাৎ ঘুরে
আরও একটা গুলি চালালো। একটা হালকা হাসির সাথে ও আগে এগোলো। ওর মনে হয়েছিল যে দিশা এখন মাটিতে পড়ে গেছে। বলেছিলাম না, আমার সাথে ঝামেলা করিস না। আমি হলাম খুব বাজে রকমের একজন মানুষ। ও টর্চের আলো মাটিতে ফেলে দেখল, কিন্তু ও কিছুই দেখতে পেল না। যেই ও টর্চটা ওপরে ওঠালো, ওর চোখ অবাক হয়ে গেল। ওর সামনে আমানের আত্মা দাঁড়িয়েছিল। এটা হতে পারে না, এটা হতে পারে না। ও পেছনের দিকে সরে গিয়ে টর্চ ঘোরালো, কিন্তু ওখানেও কেউ ছিল না। ও তাড়াতাড়ি প্রজেকশন রুমের দিকে তাকালো, আর ওখানে একটা আত্মা দেখতে পেল। তোকে তো আমি ছাড়বো না। আমাকে ভুল দেখাচ্ছিস তুই। ও দৌড়াতে দৌড়াতে প্রজেকশন রুমের দিকে গেল। চন্দ্রপ্রকাশ প্রজেকশন রুমে পৌঁছালো আর লাইট জ্বালিয়ে দিল। বাইরে বেরা। কোথায় লুকিয়ে বসে আছিস? যদি সত্যিকারের নিজের মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে বেরিয়ে আমার সামনে আয়। মনে রাখবি, যেই দিন তোকে পাবো না, তোকে তেমন করেই মারবো যেমন আজকের আগে ওই ছেলেটাকে কুকুরের মতন মেরেছিলাম। ওর পেছনে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ও তৎক্ষণাৎ দরজার সামনে গেল আর ভেতর থেকে জোরে জোরে সেটা পেটাতে লাগলো। আরে খোল, খোল বলছি, আমি বলছি খোল এখান থেকে। হঠাৎ লাইট টিম টিম করতে লাগলো। সেই সময় প্রজেক্টর আলো নিজে থেকেই জ্বলতে লাগলো। সেই টিম টিম আলোতে চন্দ্রপ্রকাশ ওকে দেখতে পেল, আর ওর ভেতরে ভয় অবস্থান করতে লাগলো। হঠাৎ মাটিতে পড়ে থাকা রিল ওর পায়ের সাথে জড়াতে লাগলো। এটা দেখে খুবই ঘাবড়ে গেল। না না, এটা কি হচ্ছে? ততক্ষণে রিল ওর পুরো শরীরের ওপরে জড়াতে শুরু করেছিল, আর ওর মুভমেন্ট বন্ধ হয়ে গেছিল। সেই সময় ওর পেছনে আমানের আত্মাকে দেখা দিল। ওর চোখে রাগ ভরেছিল। চন্দ্রপ্রকাশের শরীরে জড়ানো রিল চলন্ত চাকার দিকে টানতে লাগলো, আর তার সাথে চন্দ্রপ্রকাশের মৃত্যুও সেভাবেই হলো যেভাবে 100 বছর আগে আমানের হয়েছিল। আমানের আত্মা সেখানে দাঁড়িয়ে ওকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর স্ক্রিন নাম্বার 3 এর হলে দিশা অজ্ঞান হয়ে পড়েছিল। প্রথমে ও সেই আওয়াজের জন্য পড়ে গেছিল, আর ভাগ্যবশত ও চন্দ্রপ্রকাশের থেকে কিছু দূরেই পড়েছিল। আস্তে আস্তে ওর জ্ঞান ফিরল, আর দরজার সাহায্যে ও বসে গেল। তখনই ওর নজর প্রজেকশন রুমের দিকে গেল। ও ওখানে আমানকে দেখতে পেল। ওর চেহারা এখন মানুষের মতো দেখাচ্ছে, আর ওর চোখ শান্ত। দিশা তৎক্ষণাৎ বুঝে গেল যে এখন ওর আত্মা মুক্তি পেয়ে গেছে, আর চন্দ্রপ্রকাশ সেখানেই পৌঁছে গেছে যেখানে ওর থাকা উচিত ছিল। কিছুক্ষণ পর দিশা থিয়েটার থেকে বাইরে বেরোলো। তখনই মালিনী নিজের কারের সাথে এলো। তাড়াতাড়ি ওর কাছে পৌঁছালো আর ওকে গলায় জড়িয়ে ধরলো। দিশা, তুই ঠিক আছিস তো? কালকে তোর রাতে এমার্জেন্সি সিগন্যাল পেয়েছিলাম, তাই প্রথম ট্রেনেই আমি এখানে পৌঁছে গেছি। দিশা পেছনে ঘুরে থিয়েটারের দিকে তাকালো। সব ঠিক আছে, আমিও ঠিক আছি। এখন হয়তো এই থিয়েটারে আর কোনো মৃত্যু হবে না, কিন্তু হয়েছিলটা কি? লম্বা গল্প, পরে বলছি। মালিনী সহমতির সাথে মাথা নাড়ালো। দিশা আর মালিনী দুজনেই গাড়িতে বসে পড়ল, আর গাড়ি সেখান থেকে চলে গেল।